কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের কাতার সফরের শেষ দিনে বৃহস্পতিবার দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান কাতারের প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠন এবং উন্নয়নে সর্বাত্মক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা দেশের যুব সমাজের স্বপ্ন পূরণের লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগে কাতারের সহায়তা চান। এ সময় দুই নেতা ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তলোয়ার দিয়ে নয়, আইডিয়া দিয়ে সভ্যতা ও বিশ্বকে বদলাতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেছেন। Not only the powerful human beings. 4 দিনের কাতার সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কাতার বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থী ও গবেষকদের সামনে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, তরুণরা চিরকাল বিদ্রোহী, তারাই পারে নতুন সভ্যতা নির্মাণ করতে। তরুণরা বিদ্রোহ করে, তারা পুরনো সভ্যতা প্রত্যাখ্যান করে, নতুন কিছু গড়ে তোলে। যদি না করে তবে তারা প্রজন্ম হিসেবে ব্যর্থ। তুমি হয়তো ক্লাসের সেরা ছাত্র, পেশাগত জীবনেও সফল, কিন্তু প্রজন্ম হিসেবে তুমি ব্যর্থ যদি তুমি মানব জাতিকে সামনে এগিয়ে নিতে না পারো। প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেন, মানুষকে বাস্তবায়নযোগ্য নতুন স্বপ্ন দেখতে হবে। জানান, সেই সম্মিলিত স্বপ্নই পৃথিবী বদলে দেবে। সবার কাছেই এমন আইডিয়া থাকে, কিন্তু কেউই সেটিকে বাস্তব করে না। এটাই আমি বলতে চাচ্ছি, তোমরা সেই প্রজন্ম যারা পারো এই পরিবর্তন আনতে। তোমাদের কল্পনাই হতে পারে নতুন সভ্যতার রূপরেখা। লেখাপড়া করে চাকরি খোঁজা এটা ভুল পথ, হতে হবে উদ্যোক্তা। ডক্টর ইউনূস প্রায় ঘণ্টাব্যাপী দেওয়া ওই বক্তব্যে জানান, তলোয়ার দিয়ে নয়, পৃথিবী বদলাতে দরকার আইডিয়া। আপনি তরুণ, সামনে আপনি ক্যারিয়ারের দিকে এগোচ্ছেন, তখন অনেক ফাঁদে পড়ে যাবেন। এই সময়টা হলো উর্বর মাটি বিশ্ব পরিবর্তনের জন্য। তলোয়ার দিয়ে নয়, আইডিয়া দিয়ে বদল আনুন। আইডিয়া দুনিয়াকে বদলে দেয়। আগামীর বিশ্বকে বাঁচাতে হলে 3-0 তত্ত্ব বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সম্পদের সুষম বন্টন ও পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। নুনবী সরকার, 71, ঢাকা। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সবার দাবি মেনেই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে চায় তার দল। আর এক্ষেত্রে মতভেদ থাকলেও গণতন্ত্রে উত্তরণের পথ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়েও সতর্ক করেন বিএনপির শীর্ষ নেতা। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেতে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাবারও নির্দেশনা দিয়েছেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারের বিএনপির ঘোষিত 31 দফা প্রস্তাব নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে এবার উত্তরের 3 জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দিনব্যাপী এই আয়োজন। কর্মশালায় যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে বিএনপির 31 দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এই 31 দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ। এই 31 দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি, ওই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের নানান জিজ্ঞাসার জবাব দিয়ে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি জানান, অতীতে তার দল মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। 31 দফার বেলায়ও সেটাই চায় বিএনপি।
এজন্য মতভেদ থাকলেও সবাইকে নিয়েই সামনে যাবার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই, আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সবকিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে, কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখতে 31 দফার প্রতি সমর্থন বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। আমরা যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এই 31 দফার মধ্যে নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা দেশের সংস্কার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারবো। যত বেশি মানুষকে আপনি আপনার এই 31 দফার সমর্থনে আনতে পারবেন, আগামী দিনে আপনার ভোটের সংখ্যা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। রাষ্ট্র মেরামতের পরিকল্পনা এবার বাস্তবায়নের পালা বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। শফিকুল হক, 71। সরকারকে অকার্যকর করতে ফ্যাসিবাদের দোসররা পাচার করার টাকা দিয়ে বিভিন্ন খুনি বাহিনী তৈরি করে দেশে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নিষ্ক্রিয়তায় তারা আদালতেও দেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। আর দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা পাচার করা টাকা দিয়ে বিভিন্ন খুনি বাহিনী তৈরি করে অপরাধমূলক কাজ করছে। রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ, ওদের ক্ষোভ, ওদের প্রতিশোধ কোনোটাই যেন থামছে না। প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তারা যে সমস্ত হুমকি দিচ্ছেন, এটা তো ভয়াবহ একটি বিষয়। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এ সময় নির্বাচন ছাড়া সরকার বেশি দিন থাকলে একনায়কতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা তৈরি হতে পারে উল্লেখ করে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানান তিনি। একটি সরকার যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার তো সেভাবে জবাবদিহিতা থাকবে না। নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, একনায়কতন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এবং অত্যন্ত বড় পরিসরে জবাবদিহিতা থাকে না, কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই, জনগণের প্রতিনিধি নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধি সরকার দরকার। অনেকে বলে নির্বাচনকে আমরা পাগল হয়ে গেছি। আমরা পাগল হই না। আপনারা বলেছেন, এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে 91 সালের শাহাবুদ্দিনের নির্বাচনের মতো। বিচার বিভাগ সহ সকল ধরনের প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে দাবি করে সেসব পুনর্গঠনেও নির্বাচন প্রয়োজন বলে দাবি করেন তিনি। একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সংস্কারের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সাথে কথা বলে কমিশন এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায় যা সবার কাছেই গ্রহণযোগ্য হবে। আর এই সনদের ভিত্তিতেই পরিচালিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এদিকে কমিশনের সাথে প্রথম দফায় বৈঠকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর পদ দুটিকে আলাদা করার পক্ষে মত দিয়েছে আমজনতার দল। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। 5টি সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে সমঝোতার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই অংশ হিসেবে আমজনতার দলের সাথে এই বৈঠক।
প্রথম দফার বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন নিয়ে আলোচনা করে দলটি। আলোচনা শেষে দলের সাধারণ সম্পাদক তারেক রহমান জানান, রাজনৈতিক দলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হবেন আলাদা 3 ব্যক্তি, এমনটি তাদের চাওয়া। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির তার ভারসাম্য পেয়েছি সংস্কার প্রস্তাবনায়। আমরা মনে করি দলীয় প্রধানমন্ত্রী এইগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তি হওয়া উচিত, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে এবং ভারসাম্য রক্ষা হবে। বৈঠক শুরুর আগে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সব দলের সাথে কথা বলে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। আলোচনার মাধ্যমে ভবিষ্যতের রূপরেখা নির্মাণে কমিশনের কাজ চলমান থাকবে বলে জানান তিনি। ফরহাদ ইবনে মালিক, ঢাকা। ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে না থেকে নির্বাচনের আগেই নিজেদের এখতিয়ারের মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার শেষ করতে চায় নির্বাচন কমিশন। সকালে অস্ট্রেলীয় হাইকমিশনার সুসান রাইলির সাথে বৈঠকের পর একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হবার পর কমিশনের গেজেট প্রকাশের বিষয়ে জানতে সিইসির সাথে দেখা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনের আগে নির্বাচন কমিশনে বরাবরই বেড়ে যায় বিদেশি সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের আনাগোনা। ব্রিটিশ হাই কমিশনারের পর এবার নির্বাচন কমিশনে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে আগামী নির্বাচন নিয়ে কমিশনের সার্বিক প্রস্তুতি ও সংস্কারের বিষয়ে জানতে চান তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি ও সংস্কারের বিষয়ে অবগত হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে রাজি আমরা। বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ ভোটের সার্বিক প্রস্তুতি অস্ট্রেলিয়ান হাই কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে। সংস্কারের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন তার এখতিয়ারের মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কারগুলো ভোটের আগেই সম্পন্ন করবে। আমরা যেগুলো আশু আছে, যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো, সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। এদিকে আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের স্বীকৃতি পাওয়ার পর নির্বাচন কমিশনের গেজেটের অপেক্ষায় বিএনপি নেতা ইশরাক হোসেন। এই বিষয়ে জানতে দুপুরে সিইসির সাথে সাক্ষাৎ করে তিনি বলেন, 15 এপ্রিল কমিশনে দাখিল করা আদালতের রায়ে 10 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের কথা ছিল। সকল এভিডেন্স, সকল সাক্ষী সবকিছুই আমরা কোর্টকে দিয়েছি। এই রায়ের কপিতে লেখা আছে যে এটা কমিশনে পৌঁছানোর পরে 10 দিনের মধ্যে গ্যাজেটটি প্রকাশ করতে হবে এবং 15 তারিখে আমরা এই যে ফাইলটি আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা সংক্রান্ত গেজেট প্রকাশ করতে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বাকিটা হিসাব করলেন। থ্যাংক ইউ। ফারজানা আক্তার, 71, ঢাকা। 2 উপদেষ্টার একান্ত সচিবের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, দুর্নীতির সাথে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আরও জানিয়েছেন, 260 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং 27 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। জেমসন মাহবুবের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গেল বছরের 8 আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় নূরজাহান বেগমকে। স্থানীয় সরকারের উপদেষ্টার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের একান্ত সচিব তুহিন ফারাবির বিরুদ্ধে উঠেছে তদবির বাণিজ্যের অভিযোগ।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পতিত সরকারের সুবিধাভোগী চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে নানা প্রতিষ্ঠানে প্রদান করার মধ্য দিয়ে তারা শত কোটি টাকার মালিক হয়েছেন। নিয়মিত সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক প্রশ্নের জবাবে বলেন, উপদেষ্টাদের একান্ত সচিবদের বিরুদ্ধে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এই জাতীয় যে কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে। মনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এদিকে 27 কোটি টাকা অবৈধ সম্পদ ও 261 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার নামেও 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 260 কোটি 94 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। প্রায় 14 কোটি টাকা অবৈধ সম্পদ ও 85 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধেও। 3 কোটি 28 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জ্যাকবের স্ত্রীকে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জেমসন মাহবুব, 71, ঢাকা। হত্যার উদ্দেশ্যে নয়, বন্ধুর ডাকে মারামারির এক পর্যায়ে জাহিদুল ইসলাম পারভেজকে খুন করা হয় বলে জানালেন র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম। বিকেলে উত্তরায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার 1 নম্বর আসামি মেহরাজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে এমন তথ্য দিয়েছে। এদিকে চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেপ্তার আরেক আসামি মাহাথির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার 1 নম্বর আসামি মেহরাজকে বুধবার গাইবান্ধা থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ঢাকায় আনে র্যাব। প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতার এড়াতে সে গাইবান্ধার ভবানীপুরে তার মামা শ্বশুরের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি গোবরতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে, এবং আমাদের গাইবান্ধার যে র্যাব অ্যাপিডেশন পার্টি তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহরাজ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে জানিয়েছে, বান্ধবী ফোন করায় বন্ধুদের নিয়ে পারভেজকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল তার। হঠাৎ মারামারির এক পর্যায়ে মারা যায় পারভেজ। প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসা করি। প্রাথমিক সত্যতা স্বীকার করেছে। অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কেন, বাট সেটি সম্পৃক্ত আছে সেটা সে স্বীকার করেছে। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএমএম আদালতের সামনে বিক্ষোভ করে পারভেজ হত্যা দ্রুত বিচার দাবি করে। তাদের অভিযোগ, পারভেজ হত্যায় জড়িত অনেকেই এখনো গ্রেফতার হয়নি। পারভেজের হত্যাকারীদের সকলের যাতে ফাঁসি হয়, সেই ফাঁসি হোক, সেইটাই আমাদের দাবি। বহিরাগত একটা স্টুডেন্ট আসে যদি আমাদের সাধারণ শিক্ষার্থীকে মেরে দেয়, হত্যা করে, তাহলে আমাদেরকে আমাদের নিরাপত্তা কথা। যেখানে আমার নিজের ক্যাম্পাসে আমি নিরাপদ না, সেখানে আমি বাইরের রাস্তার মধ্যে নিরাপদ, সেটা তো কোনো আমি ক্লুই পাই না। চট্টগ্রামের হালিশহর থেকে পুলিশের হাতে গ্রেফতার এই হত্যা মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি মোহাম্মদ মাহাথির হাসান আদালতে বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে এই মামলায় মোট 2 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। এর আগে বুধবার স্বীকারোক্তি দেন আসামি আল কামাল শেখ। নাদিয়া শারমিন, 71, ঢাকা। সময়ের সাথে যেন ধূসর হয়ে পড়েছে রানা প্লাজার মতো মর্মান্তিক দুর্ঘটনার গল্প। কিন্তু ছোট্ট রেহানের কাছে একসাথে বাবা মাকে হারানোর সেই ঘটনা আজও এক দগদগে বাস্তবতা। 6 মাস বয়সে বাবা মা হারানো রেহানের বয়স এখন 12 বছর 6 মাস। আর 1 যুগ পরও বিচারের দাবি জানাতে হচ্ছে এই শিশুকে। রিয়াজ সেজানের প্রতিবেদন। মা
আর বাবার কোলে এক টুকরো চাঁদ, এই একটি ছবি রেহানের কাছে বাবা মার শেষ স্মৃতি। 6 মাস বয়সে বাবা মাকে হারানো রেহান ওই ছবিটা সাথে নিয়েই 12 বছর 6 মাস পার করলো। তার কাছে এখনো দগদগে এক ক্ষতর নাম রানা প্লাজা, যেই দুর্ঘটনা বদলে দিয়েছে তার জীবনের গল্প। প্রতি বছর 24শে এপ্রিল ঘটা করেই পালিত হয় রানা প্লাজা দিবস। সাভারের ভবনটির জায়গায় স্মৃতিস্তম্ভ, সেখানে ফুলের শ্রদ্ধা আর বক্তৃতার ফুলঝুরিতে শ্রমিক অধিকার নিশ্চিতের দাবি। কিন্তু 12 বছরেও কেন বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই মর্মান্তিক ঘটনার কোনো বিচার হলো না, তার উত্তর নেই কারো কাছে। রেহান এখন ক্লাস 7-এ পড়ে। স্বপ্ন তার ফুটবলার হবার। বড় খালা বিলকিস আক্তারই এখন তার সবকিছু। নানি মারা যাওয়ার পর এখন খালা খালুই তার একমাত্র অভিভাবক। তারাও দুজনই বয়স্ক, ফলে অনিশ্চিত এক জীবনের পথে রেহান। কলেজে ঢাকা থেকে একটা মহিলা আছে, প্রতি মাসে 1500 করে টাকা দেয়। ওইটা দিয়ে আমি আরো 1500 টাকা বইটা 3000 টাকা নেয় পড়াইতে, লেখাপড়া করে অনেক কষ্ট করে। আমি যদি মরে যাই ওর কি হইব? আর তার 2 কলে কেউ রইল না। আমার মা ছিল, মা করতো ওরে, মাও গেল মরে স্ট্রোক করে। আমি আর হ্যাঁ স্যার ওর পৃথিবীতে আর কেউ। বাবা মাকে নিয়ে কোনো গল্প জানা নেই রেহানের, কিন্তু রানা প্লাজার গল্প তার জানা। যে ভবন এতগুলো মানুষের জীবনকে বদলে দিয়েছে, সেই ঘটনার বিচার আজও খুঁজে বেড়ায় রেহান। রিয়াজ সেজান, 71, ঢাকা। বৈশাখের প্রথম ভাগে দেশের সব বিভাগে বৃষ্টির পর আবারও বেড়েছে তাপমাত্রা। দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন দেশে এখন 24টি জেলায় মাঝারি তাপপ্রবাহ চলছে। 27শে এপ্রিলের আগ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম, তাপমাত্রা থাকবে উষ্ণ। তবে এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এপ্রিল, মে, জুনে তাপমাত্রা বেশি থাকলেও গেলবারের চেয়ে এবারের গড় তাপমাত্রা কম থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে মে মাসে এখনকার চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আপাতত বড় কোনো ঝড়ের শঙ্কা নেই বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। অনেক জায়গায় বৃষ্টি হবে, বেসিক্যালি 27 থেকে সপ্তাহের মতো তাপমাত্রা মোটামুটি কমই থাকবে, কারণ দেশের অনেক জায়গায় বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হবে। আর এখনকার টাইম হচ্ছে যে বৃষ্টিটা হয়, এটা পরিমাণ অনেক কম, অর্থাৎ লোকালাইজ বৃষ্টি হয় এবং সারা দেশে না। অর্থাৎ যেসব জায়গায় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কম থাকবে। তবে যেটা হবে, যেহেতু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে 27 তারিখের পর থেকে, সেই সময় তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কম থাকবে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না বলে আবারও বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানিয়েছেন সক্ষমতার জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রপ্তানি খরচও কমানোর চেষ্টা করা হচ্ছে। সকালে রাজধানীতে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মিট বাংলাদেশ এক্সপোজিশন এর উদ্বোধনীতে এমন কথা বলেন উপদেষ্টা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন EC4J প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও বায়ারদের নিয়ে ICCB-তে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রদর্শনী, যেখানে অংশ নিয়েছে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ এবং মালয়েশিয়া সহ 9টির অধিক দেশের 25টির বেশি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা। প্রদর্শনীতে রপ্তানিযোগ্য বাংলাদেশি লেদার গুডস, ফুটওয়্যার, MPPE, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের 120-এর অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। এই ধরনের বছরে রিপিটেডলি করতে হবে, কারণ আজকে তো সীমিত লোকজন আসছে, আমাদের হাজার হাজার লোকাল ম্যানুফ্যাকচার আছে, শুধু ঢাকা বেস আছে, কিন্তু ঢাকার বাইরে যারা আছে তাদেরকে আনতে হবে। তারা কিন্তু অনেক কিছু করে যেটা আমরা জানি না। এদেরকে আনলে কিন্তু আমরা যখন জানবো, তাহলে আমরা ইন্টার কোম্পানি ট্রেড একটা ডেভেলপ হবে, এবং তখন আমরা কিন্তু একজনকে সাপোর্ট করলে ওরা গ্রো করবে। চায়নাতেও কিন্তু চাইনিজ প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য ক্যান্টন ফেয়ার হয়। সো বাংলাদেশে যে উদ্যোগটা নিয়েছে মিট বাংলাদেশ, দিস ইজ ফ্যান্টাস্টিক। সো আমার মনে হয় এটা প্রতি বছর যদি আমরা কন্টিনিউ করতে পারি, বাইরের দেশ থেকে অনেক ক্রেতারা এখানে আসবেন।
বিনিয়োগ সামিটের মতো এই প্রদর্শনীও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না। এই ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধকতা আসার পরে আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি। এখন আমরা কস্ট কমানোর কাজ করছি এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। প্রদর্শনী শেষে আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতারা বাংলাদেশি উৎপাদনকারী বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করবেন, যা বাংলাদেশের রপ্তানি খাতকে অগ্রসর করতে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করে আয়োজকরা। This knowledge is very important as Bangladesh aims to become an even bigger export superpower. The World Bank Group has been partnering with Bangladesh for many years in its quest to build on its export-led manufacturing successes. অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।